আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, পৃথিবীর পরিধি নির্ণয় করেন নিকোলাস ম্যাগেলান মার্কেটর এরাটোস্থেনিস। প্রশ্ন, বিষুব কথার অর্থ দিনরাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি, দিনরাত্রির দৈর্ঘ্য সমান, দিন ছোট রাত্রি বড়, রাত্রি ছোট দিন বড়। উত্তর হবে দিন রাত্রির দৈর্ঘ্য সমান। পরের প্রশ্ন, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি। উত্তর হবে 0 ডিগ্রি। প্রশ্ন, চীনের ধানের গোলা বলা হয় হেনান, হুনান, সেজুয়ান না সাংহাই প্রদেশকে। উত্তর হবে হুনান। নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দেওয়া প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? উত্তর লিখবে সেলভা। তাহলে পৃথিবীর বৃহত্তম বনভূমি হচ্ছে সেলভা। কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর লিখবে 5 ঘন্টা 30 মিনিট। তাহলে কলকাতা আর লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। পরের প্রশ্ন, জিপিএস এর পুরো কথাটি লেখো। উত্তর লিখবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তাহলে জিপিএস এর পুরো কথাটি হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তিনি দাগে রয়েছে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 2। প্রথম, অপসূর অবস্থান কাকে বলে? উত্তর লিখবে অপ শব্দের অর্থ হলো দূর এবং সুর শব্দের অর্থ হলো সূর্য, অর্থাৎ সূর্যের দূর অবস্থান। সংজ্ঞা, পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় সেই অবস্থানকে অপসূর অবস্থান বলে। তারিখ 4 জুলাই। দূরত্ব, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় 15,20,00,000 কিমি। ঋতু বৈচিত্র্য, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে। পরিক্রমণ বেগ, এই সময় পৃথিবীর পরিক্রমণ বেগ সামান্য কমে যায়। প্রমাণ সময় বলতে কী বোঝো? কোনো স্থান থেকে পূর্ব বা পশ্চিমে অগ্রসর হলে স্থানীয় সময়ের পরিবর্তন হয়। পৃথিবীর যে সমস্ত দেশগুলির পূর্ব পশ্চিমে বিস্তার বেশি সেই সমস্ত দেশগুলির পূর্ব ও পশ্চিম প্রান্তের স্থানীয় সময়ের পার্থক্য খুব বেশি হওয়ার কারণে ওই সব দেশের স্থানীয় সময়ের সাহায্যে সরকারি কাজকর্ম চালাতে যথেষ্ট অসুবিধা হয়। সেক্ষেত্রে ওই দেশের মাঝামাঝি অবস্থিত কোনো স্থানের স্থানীয় সময়কে সারা দেশের সময় ধরে নিয়ে যাবতীয় কাজকর্ম করা হয়। ওই সময়টিকেই ওই দেশের প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। উদাহরণ, ভারতের মাঝামাঝি অবস্থিত এলাহাবাদের স্থানীয় সময়কেই ভারতের প্রমাণ সময় ধরা হয়। প্রশ্ন, বায়ুর প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না কেন? উত্তর লিখবে বায়ু সর্বত্র সমানভাবে চাপ দেয়। আমাদের শরীরের মধ্যেই বায়ু আছে, আর সেই শরীরের মধ্যস্থিত বায়ু বাইরে বেরিয়ে আসার জন্য ভিতর থেকে বাইরের দিকে চাপ দেয়। অন্যদিকে বায়ুমণ্ডলের বায়ু আমাদের শরীরের ওপর বাইরের থেকে ভিতরের দিকে চাপ দেয়। আমাদের শরীরের বায়ুর চাপ ও বায়ুমণ্ডলীয় চাপ পরস্পর বিপরীতমুখী ও সমান, সেজন্য আমরা বায়ুর চাপ বুঝতে পারি না। চারিদিকে হচ্ছে অনধিক 50 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, পামির গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? তো লিখবে মধ্য এশিয়ার তাজিকিস্তানের পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা 4,878 মিটার। ভারতের জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তর পশ্চিমে অবস্থিত এই মালভূমিটির কিছু অংশ আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম পিক এশিয়ার প্রধান প্রধান পর্বতশ্রেণীগুলো এই মালভূমিতে মিলিত হয়েছে বলে এই মালভূমিকে পামির গ্রন্থি বলা হয়। অধিক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। অক্ষরেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো লেখো। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো: 1, প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। 2, সব অক্ষরেখার পরিধি সমান নয়। 3, পৃথিবীকে এগুলি পূর্ব থেকে পশ্চিমে বেষ্টন করে আছে। 4, এই রেখাগুলি পরস্পর সমান্তরাল। 5, এই অক্ষরেখা থেকে নিরক্ষরেখা ও মেরুবিন্দুর দূরত্ব সমান। 6, একই অক্ষরেখার বিভিন্ন স্থানে একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত হয় না। 7, অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা মহাবৃত্ত এবং মেরুদয় বিন্দুতে পরিণত হয়েছে। দ্রাঘিমারেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। দ্রাঘিমারেখার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো হলো: 1, প্রত্যেকটি দ্রাঘিমারেখা অর্ধবৃত্ত। 2,
দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। 3 সমস্ত দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান। 4 প্রতিটি দ্রাঘিমারেখার কোণের সমষ্টি 180 ডিগ্রি। 5 প্রত্যেকটি দ্রাঘিমারেখা প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করে। 6 একটি দ্রাঘিমারেখার ওপর অবস্থিত সব স্থানে দ্রাঘিমা এক হয়। 7 দ্রাঘিমারেখার মান মূলমধ্যরেখার পূর্ব বা পশ্চিমে ক্রমশ বেড়ে সর্বাধিক 180 ডিগ্রি পর্যন্ত হয়। 5 থেকে অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, জিপিএস এর প্রয়োজনীয়তা ও ব্যবহার সম্পর্কে কী জানো? উত্তর লিখবে পৃথিবী থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠের ওপর কোনো সুনির্দিষ্ট স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের মাধ্যমে সঠিক অবস্থান নির্ণয়ের সর্বাধুনিক পদ্ধতি হলো জিপিএস। প্রাচীনকালে পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য নানান ধরনের পদ্ধতি অবলম্বন করা হতো, কিন্তু সংকটাপন্ন অবস্থায় অতি দ্রুত অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করা সম্ভব হতো না। সেই জন্য সামুদ্রিক জাহাজের গতিবিধি দুর্গম গহন অরণ্যের মূল্যবান বৃক্ষের অবস্থান, সামুদ্রিক মৎস্যের অবস্থান, খনিজ সম্পদের ত্রিমাত্রিক অবস্থান নির্ণয়ের জন্য জিপিএস পদ্ধতি একান্ত প্রয়োজন। বর্তমানে জিপিএসের ব্যবহার ব্যাপকভাবে প্রসার লাভ করেছে, যেমন উড়োজাহাজ, দূরগামী ট্রেন, দামি ঘড়ি ও গাড়ি, মোবাইল জাহাজ প্রভৃতি। সেই জন্য সামুদ্রিক জাহাজের গতিবিধি, দুর্গম গহন অরণ্যের মূল্যবান বৃক্ষের অবস্থান, সামুদ্রিক মৎস্যের অবস্থান, খনিজ সম্পদের ত্রিমাত্রিক অবস্থান নির্ণয়ের জন্য জিপিএস পদ্ধতি একান্ত প্রয়োজন। বর্তমানে জিপিএসের ব্যবহার ব্যাপকভাবে প্রসার লাভ করেছে, যেমন উড়োজাহাজ, দূরগামী ট্রেন, দামি ঘড়ি ও গাড়ি, মোবাইল জাহাজ প্রভৃতি। উপগ্রহে স্থাপিত রেডিও ওয়েবের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে যাতায়াতের সময়ের ওপর নির্ভর করে দূরত্ব অবস্থান নির্ণয় করা হয়। উল্লেখ্য, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেরিত 24টি কৃত্রিম উপগ্রহ নিরবিচ্ছিন্নভাবে এই কাজ করে চলেছে, যা ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান অতি সহজে ও নিখুঁতভাবে জানা সম্ভব হচ্ছে। ঋতু পরিবর্তনের কারণগুলি অথবা ঋতুগুলো কেন পর্যায়ক্রমে আসে তার কারণ ব্যাখ্যা করো। পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণগুলি হলো: 1 পরিক্রমণ গতি। পৃথিবী তার নিজ অক্ষের ওপর পাক খাওয়ার সময় কখনো উত্তর গোলার্ধে আবার কখনো দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ে, ফলে কখনো উত্তর গোলার্ধে এবং কখনো দক্ষিণ গোলার্ধে উষ্ণতা বেশি থাকে। এর ফলে বছরের বিভিন্ন সময়ে উষ্ণতার তারতম্য ঘটায়, জলবায়ুর পরিবর্তন ঘটে। এর ফলে ঋতু পরিবর্তন হয়। 2 নম্বর, পৃথিবীর গোলাকার আকৃতি। পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলাকার হওয়ার জন্য পৃথিবীর পরিক্রমণ গতির ফলে সূর্যরশ্মির পতন কোণের পরিবর্তন ঘটে। সূর্যরশ্মি কোথাও তির্যকভাবে, কোথাও আবার লম্বভাবে পড়ে বলে ঋতু পরিবর্তন হয়। উপবৃত্তাকার কক্ষপথ। পৃথিবীর কক্ষপথটির আকৃতি উপবৃত্তাকার হওয়ায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বদা এক হয় না। এই দূরত্ব কখনো বাড়ে বা কখনো কমে, ফলে বিভিন্ন অঞ্চলের উষ্ণতার তারতম্য ঘটে বলে ঋতু পরিবর্তন হয়। 4 পৃথিবীর মেরুরেখার 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান। পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে 66.5 কোণে হেলে থাকে বলে দিনরাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি ঘটে। দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণে ও সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের কারণে ভূপৃষ্ঠের সঞ্চিত তাপমাত্রার হ্রাস বৃদ্ধি ঘটে। দিনের দৈর্ঘ্য বেশি হওয়ায় ও লম্বভাবে পতিত সূর্যরশ্মির কারণে ভূপৃষ্ঠে সঞ্চিত তাপমাত্রা বেশি হয়, ফলে গ্রীষ্মকাল অনুভূত হয়। অন্যদিকে রাত্রির দৈর্ঘ্য বেশি ও তীব্রভাবে পাতিত সূর্যরশ্মির কারণে ভূপৃষ্ঠে অধিক শীতল হলে শীতকাল অনুভূত হয়, ফলে ঋতু পরিবর্তন ঘটে। 5 অন্যান্য। এছাড়া পৃথিবীর মেরুরেখার একই দিকে অবস্থিত দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি এবং সূর্যের লম্ব ও তির্যক রশ্মি বা সূর্যরশ্মির পতন কোণের তারতম্য প্রভৃতির কারণেও ঋতু পরিবর্তন ঘটে। পরের প্রশ্ন, ইয়াংসি কিয়াং অববাহিকা অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ইয়াংসি কিয়াং নদীর অববাহিকা অঞ্চল অর্থনৈতিক দিক থেকে চীনের শ্রেষ্ঠ সমৃদ্ধ অঞ্চল। এর কারণগুলি হলো: 1 কৃষির উন্নতি। এই অববাহিকার বিস্তীর্ণ সমতল ভূমি, উর্বর মৃত্তিকা, উপযুক্ত জলসেচ ব্যবস্থা এবং অনুকূল কৃষি সহায়ক জলবায়ুর সাহায্যে প্রচুর পরিমাণে ধান, গম, তুলা, চা, পাট, আখ, ডাল, তামাক, তৈলবীজ, চা, রেশম, সোয়াবিন প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। চীনের মোট ধান উৎপাদনের 70% এবং অন্যান্য শস্য উৎপাদনের প্রায় 50% এই অববাহিকা থেকে উৎপন্ন হয়। প্রচুর পরিমাণ কৃষিজাত ফসল উৎপাদিত হওয়ার জন্য চীনের ইয়াংসি কিয়াং নদী অববাহিকার এই অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। 2 খনিজ সম্পদের প্রাচুর্য। প্রচুর পরিমাণে কৃষি ফসলের সঙ্গে সঙ্গে খনিজ সম্পদ উত্তোলনেও এই অঞ্চল যথেষ্ট সমৃদ্ধ। এই অঞ্চলে কয়লা, লৌহ আকরিক, সীসা, দস্তা, ম্যাঙ্গানিজ, খনিজ তেল, ট্যাংস্টেন প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। 3 শিল্পের উন্নতি। কৃষিজ ও খনিজ কাঁচামালের প্রাচুর্য, শক্তি সম্পদের যোগান, সুলভ শ্রমিকের সরবরাহ, উন্নত পরিবহন ব্যবস্থা, বন্দরের সুবিধা, বিশাল বাজার, অনুকূল জলবায়ু ইত্যাদির জন্য এই অঞ্চলে বিভিন্ন ধরনের শিল্প ও শিল্পাঞ্চল গড়ে উঠেছে।
সেগুলি হলো লৌহ ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, রাসায়নিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প, কৃষি যন্ত্রপাতি, রেশম, বস্ত্রবায়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, পশম শিল্প, কাগজ শিল্প, বৈদ্যুতিক শিল্প প্রভৃতি। 4. উন্নত পরিবহন ব্যবস্থা। ইয়াংসিকিয়াং নদী ও তার বিভিন্ন উপনদী এই অঞ্চলের অভ্যন্তরীণ জলপথ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও রেলপথ ও সড়কপথের দ্বারা এই অঞ্চলটি দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত আছে। 5. ঘনবসতি ও সুলভ শ্রমিক। অত্যাধিক কৃষিজ ফসল উৎপাদন, সমতল ভূমিভাগ ও জীবনযাপনের সব সুবিধা এখানে থাকায় অঞ্চলটি জনবসতিপূর্ণ, ফলে কৃষি, খনি, শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে উপযুক্ত সুলভ ও সুদক্ষ শ্রমিকের অভাব না হবে। 6 নম্বর বন্দরের সান্নিধ্য। সাংহাই, নানকিং, চুংকিং ইত্যাদি বন্দরের সান্নিধ্য এই অঞ্চলের আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে খুবই সহায়ক হয়েছে। 7 নম্বর সরকারি আনুকূল্য। বিভিন্ন শিল্পগোষ্ঠী, ব্যাংক, বিমা তথা চীন সরকারের সর্বাঙ্গীন সাহায্য ও সহযোগিতার ফলে এই অঞ্চলের অভাবনীয় অর্থনৈতিক উন্নতি ঘটেছে। অন্যান্য এছাড়াও উন্নত পরিবহন, জল সম্পদের প্রাচুর্য, উন্নত প্রযুক্তি ও কলাকৌশল, রাসায়নিক ও জৈব সারের পর্যাপ্ত ব্যবহার, সর্বোপরি উন্নত পরিকাঠামো গড়ে ওঠায় এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি উত্তরোত্তর বেড়েই চলেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও, একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।